আজকের ক্লাসে হচ্ছে আমরা মোটামুটি মানে যেটাকে আমরা বলি স্লাইডার বা ক্যারোসেল এটা বানানোর ট্রাই করব। হ্যাঁ, ক্যারোসেল বানাইতে গেলে তো মোটামুটি কয়েকটা ইমেজের প্রয়োজন হবে। আমি বেসিক্যালি এখানে কয়েকটা ইমেজ আমি এখানে অলরেডি এনে রাখছি, ঠিক আছে, যাতে করে আমাকে নতুন করে ইমেজ রিসার্চ করতে না হয় যে কোনটা দিব কিনা। এখানে 3টা ইমেজ আমি অলরেডি নিয়ে আসছি এবং এগুলোর প্রপার নামও দিয়ে রাখছি, ঠিক আছে। তার মানে যখন প্রজেক্ট শুরু করব বেসিক্যালি আমাকে কি করতে হবে, এইটাকে ভিএস কোডে ওপেন করতে হবে। তার আগে আমি এটার ভিতরে কয়েকটা ফোল্ডার আমি তৈরি করে নিই। এটা হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস এর ভিতরে হচ্ছে আমাদের এইগুলো আরেকটা ফোল্ডার বানাই, মনে করেন অ্যাসেটস এর ভিতরে দিলাম কি ইমেজেস, ঠিক আছে, ইমেজেস দিয়ে, এবং ইমেজেস এর ভিতরে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি, সেটা হচ্ছে মনে করেন ক্যারোসেল, ক্যারোসেল। এইটার ভিতরে আমি হচ্ছে আমাদের এই ইমেজগুলোকে কাট করে নিয়ে যাই, কন্ট্রোল এক্স, এটার ভিতরে পেস্ট করে রেখে দিই। ভাইয়া এই যে আমাদের ফাইল ফোল্ডার ক্রিয়েশন গুলো এগুলো গিট ব্যাশ দিয়ে ওপেন করলে আমাদের জন্য ভালো হতো না? হ্যাঁ, করতে পারেন, ম্যানুয়ালি করতে পারেন, গিট ব্যাশে করতে পারেন। কারণ আমাদের প্র্যাকটিস হয়ে যেত হ্যাঁ, সবাই সেটা মিলে। হয়ে যেত। আচ্ছা, ফুল প্রজেক্টটাকে আমি হচ্ছে ভিএস কোডে ওপেন করি, একটু জুম করে নিলাম। এবার এখানে হচ্ছে আমাদের বেসিক কাজ, এখানে আমাদের কিছু একটা ইন্ডেক্স ফাইল কানেক্ট করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আর অ্যাসেটস এর ভিতরে ইমেজ একটা ফোল্ডার আছে, এই অ্যাসেটস, এইটার ভিতরে আমি কয়েকটা ফোল্ডার তৈরি করি। একটা হচ্ছে মনে করেন সিএসএস লেখার জন্য একটা ফোল্ডার, তারপরে এটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য একটা ফোল্ডার, আর ইমেজের অলরেডি একটা ফোল্ডার আমাদের আছে। এখন যারা একদম বিগিনার তাদের ক্ষেত্রে ভাইয়া ক্যারোসেল জিনিসটা কি সেটাও তো বুঝতে হবে, তাই না? এটার জন্য আপনি মনে করেন বুটস্ট্র্যাপে গেলেন, বুটস্ট্র্যাপ ওদের যে ওয়েবসাইটটাতে যাওয়ার পরে লেটেস্ট ভার্সনে এসে ডক্সে গেলাম, ডান পাশ থেকে এখান থেকে দেখবেন লেখা আছে ক্যারোসেল, এই যে, ঠিক আছে। এখানে দেখেন কয়েকটা, এই যে ক্লিক করলে একটার পর একটা আসে, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, বিভিন্ন কন্টেন্ট থাকে, দেখেন এই যে সেকেন্ড আসছে, এখানে আরেকটা আছে। আমরা আর কি বেসিক্যালি এইটা বানানোর ট্রাই করবো। এখানে পিছনে কিছু ইমেজ থাকবে, এখানে কিছু অ্যারো কি থাকবে, এখানে কিছু লেখা থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে, নিচে এরকম আমরা এরকম ডট দিতে পারি বা দাগ দিতে পারি, যেখানে ক্লিক করলে আমাদের নেক্সট এবং আগেরটা পরেরটা এটা আসার, মানে আমরা এই জিনিসটা তৈরি করার ট্রাই করব। এইটাকেই হচ্ছে ক্যারোসেলটা বলে। হ্যাঁ, এখন অনেকে এটাকে স্লাইডারও বলে, ঠিক আছে। আমরা বেসিক্যালি এটা একদম র ভাবে তৈরি করব, HTML CSS এবং উইথ জাভাস্ক্রিপ্ট, কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব না। এখন এটার জন্য তো আমাদের এখানে প্রজেক্ট আছে, আমি এখানে বেসিক্যালি টেমপ্লেটটা নিলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের ক্যারোসেল, ঠিক আছে। আর খুব বেশি HTML CSS নিয়ে আমি ঘাটাঘাটি করতেছি না। আহ, এখানে আমাদের লিঙ্ক করাইতে হবে, মানে মূল উদ্দেশ্য আমাদের এখান থেকে ফাংশনালিটিটা দেখা, এটাকে আমরা লিঙ্ক করাইতে হবে। ডট স্ল্যাশ, আপনারা অলওয়েজ ডট স্ল্যাশ দিয়ে শুরু করবেন রিলেটিভ পাথের ক্ষেত্রে, না হলে হয়তোবা লোকাল হোস্টে আপনার কাজ করে, অনেক সময় সার্ভারে গিয়ে কিন্তু এটা কাজ করবে না, তখন ভেজালে পড়বেন। এখান থেকে সিএসএস, আচ্ছা সিএসএস এর ভিতরে আমাদের কোনো সিএসএস ফাইল নাই, এখানে একটা স্টাইল ডট সিএসএস অ্যাড করলাম। ভাইয়া, জি, ক্যারাসল তো আমরা দেখাইছিলাম। না ওইটা দেখাইছিলাম, বাট ওইটা অনেক আমরা ইয়া করে ফেলছিলাম না, অনেক ওখানে কিছু প্রবলেমও ছিল আর কি, অনেক টাইম ও আচ্ছা নিয়েছিলাম, আচ্ছা। ঠিক আছে। সেটা নতুন করে অপটিমাইজ করছিলাম আর কি। সেটা পুরোটা আর কি দেখাই দিই, যারা অনেকে এটা জয়েন করে নাই আগের বার। আচ্ছা, আর এখানে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেও অ্যাড করে ফেলি, ওই জিনিসটাই দেখাবো। হ্যাঁ, ওই সেম জিনিসটাই এখন একটু অপটিমাইজ ভাবে দেখালাম। আচ্ছা, এখানে জাভাস্ক্রিপ্টের ভিতরে কোনো জেএস নাই, এখানে মনে করেন অ্যাপ ডট জেএস নামক একটা, এই যে কোনো নাম দিতে পারেন, বাট আমি অ্যাপ রাখলাম, অ্যাপ ডট জেএস। এটার ভিতরে আমরা হচ্ছে কিছু জাভাস্ক্রিপ্ট, যেহেতু প্রজেক্টটা মোটামুটি আমার করা, আমি HTML কোডটাকে একটু নিয়ে আসি, তাহলে
জন্য সুবিধা হবে না। এখানে বেসিক্যালি কি করছি, এখানে আমরা একটা ডিভ নিছি, সেই ডিভের এখানে একটা নাম দিছি একটা হিরো এরিয়া, তার ভিতরে একটা ডিভ এখানে রাখছি, সেটা হচ্ছে ক্যারোসেল। ঠিক আছে, এই ক্যারোসেলটার মাঝখানে এই জায়গাটায় এক্স্যাক্টলি এইখানটায় হচ্ছে মানে আমাদের মেইন ফান্ডারটা হবে এখানে। এই জায়গাটায় আমাদের কিছু ইমেজ এখানে থাকবে, মানে এই যে হচ্ছে হিরো এরিয়া একটা সেকশন, তার ভিতরে আমাদের ক্যারোসেলটা থাকবে। ঠিক আছে, এবার একটা ক্যারোসেলের ভিতরে তো অনেকগুলো ক্যারোসেল বলতে এক একটা স্লাইড। ঠিক আছে, এখন এর ভিতরে তো আমাদের আরো আইটেমগুলো থাকবে, সেই আইটেমগুলোর জন্য আমাদের এইচটিএমএল কোডটা এরকম হবে। আমি এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এক্স্যাক্টলি দেখেন, আমি কোডটা একটু দেখেন বুঝেন কেন। এখানে কি করলাম, প্রথমে হচ্ছে ক্যারোসেল, তারপরে কি করলাম আরেকটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে ক্যারোসেল আইটেম। এখন এই ক্লাসটা কত দূর, এই পর্যন্ত। এখানে বেসিক্যালি এগুলো কিন্তু এই যে এটা হচ্ছে একটা একটা ক্যারোসেল আইটেম, এরকম করে এখানে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, একটা ডিবের ভিতরে রাখছি। এটার ভিতরে কি করছি, ক্যারোসেলের আইটেম, তার ভিতরে কি রাখছি, ক্যারোসেল কন্টেন্ট। মানে আপনি যদি বুঝতে চান, আমাদের এই জায়গাটা দেখেন, এই একটা স্লাইড, এখন এটার ভিতরে কি আছে, পিছনে একটা ইমেজ যাবে, আর এই জায়গাটা যেটা, এইগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট, ক্যারোসেলের কন্টেন্ট। এটাকে মনে করেন একটা পি ট্যাগ নিতে পারেন, বা একটা হেডিং, বা সামহাউ কিছু একটা লিখলেন যে H3/H2, যেহেতু আমরা এসইও বা ইয়া নিয়ে আমাদের কোনো মাথা ঘামাচ্ছি না, মোটামুটি দাঁড় করাইতে পারলে হলো। আর এখানে হচ্ছে আমাদের পি ট্যাগ। তাই দেখেন এখানে কিছু, এখানে আমি সবগুলো ডিপ ডিপ দিয়ে করছি, আপনি এখানে মিনিংফুল রাখতে পারেন। এটা হচ্ছে ক্যারোসেল টাইটেল, আমরা এখান থেকে একটা টাইটেল কপি করি, এটা হচ্ছে এটা, এটা, আর এটা হচ্ছে সেকেন্ড কন্টেন্ট। এরপরে এর পিছনে এখানে দেখেন দুইটা আইকন আছে। ঠিক আছে, একটা লেফটের একটা রাইটের, একটা লেফট এবং রাইট, এই দুইটা আইকনের জন্য আমি এখানে কি রেখেছি, ক্যারোসেলের অ্যাকশন। ঠিক আছে, সেই অ্যাকশনটার ভিতরে আমরা দুইটা বাটন নিছি এবং এখানে এন্টিটি কোড ইউজ করছি। এই এন্টিটি কোডের মাধ্যমে আর কি এরকম করে একটা অ্যারো দাগ আসবে আর কি। ঠিক আছে, যারা এন্টিটি কোড বোঝেন না তাদের জন্য একটু দেখাই দিই, HTML এন্টিটি কোড, এই যে এন্টিটিস আছে, এখানে যদি যান বিভিন্ন ধরনের এখানে আপনি ইয়া পাবেন, দেখবেন সিম্বল পাবেন। এই যে দেখেন, মনে করেন এরকম কোন একটা সিম্বল নিতে চাচ্ছেন, এরকম নিতে চাচ্ছেন, এখানে অসংখ্য জিনিসপত্র আছে। ঠিক আছে, মনে করেন এরকম একটা স্টার নিতে চাচ্ছেন, এটার উপর ক্লিক করলে এখান থেকে একটা এন্টিটি কোড পাবেন আপনি। এই যে এই কোডগুলোকে এখান থেকে কপি করে নিয়ে ওখানে এই যে HTML এন্টিটি, এই যে এটা এরকম দিলে আপনাকে এরকম একটা জিনিস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ঠিক ওরকমই একটা অ্যারো আইকনের জন্য, এটার জন্য আপনি এখানে ফন্ট অসমের আইকন নিতে পারতেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা ছিল না। এখন এই হচ্ছে জিনিস, এবং এটাকে আমরা একটু লাইভ সার্ভারে রান করে দেখি যে আমাদের কি অবস্থা দাঁড়ালো। এই হচ্ছে আমাদের কন্টেন্ট আসছে এইরকম। এখন কথা হচ্ছে কি, পিছনে একটা আমাদের ইমেজ লাগবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা দিব, এটার জন্য আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসবে হচ্ছে ক্যারোসেল আইটেমে, এই জায়গাটা আমরা এটাকে ধরলাম, CSS এ গেলাম, প্রথমে হচ্ছে আমরা স্টার্ট দিয়ে মার্জিন 0, আচ্ছা এগুলোকে আমি না লিখে, আমার কাছে লেখা আছে, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। বেসিক CSS কোডটাকে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, এটা করে নিলাম। এরপরে আমাদের যে হিরো এরিয়া সেকশনটা আছে, এখানে যে আমাদের হিরো এরিয়াটা, এই এরিয়াটার এটার হচ্ছে আমি একটা বেসিক উইথ হাইট সেট করতেছি। এটার উইথ করছি 100, আর হাইট করছি আচ্ছা 90 ভার্টিক্যাল হাইট। ঠিক আছে, এটাকে সেভ করলাম, এবং আপনি যদি এখানে একটা বিজি কালার বসান, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন দিলেন আপনি রেড, তাহলে দেখেন আপনার কন্টেন্ট গুলো ওয়েবসাইটে কিভাবে আসতেছে, এই যে এই পর্যন্ত আসছে। এখন আমরা বেসিক্যালি কি করব, আমরা এখানে লাল কালার না দিয়ে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। এই যে মনে করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দিতে পারি,
উম, আচ্ছা, এটা হচ্ছে হিরো কন্টেন্ট, তাই না? এটা দিলাম আমরা বেসিক্যালি হিরোর এই জায়গাটা না, ক্যারোসেল, ক্যারোসেল আইটেমে। কারণ এই যে যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা বসবে আমার, গেলটা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো এক একটা স্লাইড যাবে, সেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ হবে। তার মানে আমার স্লাইড যাবে তো এই আইটেমে, এইখানে, এই আইটেম। তার মানে এই আইটেমটাকে, অর্থাৎ ক্যারোসেল আইটেমটাকে হচ্ছে আমাদের, সেটাকে পাশে রাখি, ক্যারোসেল আইটেমটাকেই হচ্ছে আমাকে ইয়া করতে হবে, ওইটার একটা হাইট উইডথ দিতে হবে। এর জন্য আমি কি করছি, সিএসএস কোড নিয়ে এত মাথা ঘামাচ্ছি না আমি। এখানে দেখেন আমি প্রথমে ক্যারোসেলকে ধরছি, যেহেতু এটার হাইট উইডথ নিছি, এটারও সমান হাইট উইডথ রাখছি এই আইটেমটার, ক্যারোসেলের হিরো এরিয়ার ভিতরে যে ক্যারোসেলটা আছে সেটারও সেম হাইট উইডথ নিছি। এরপরে আমি সেকেন্ড কন্টেন্ট হিসেবে, অর্থাৎ এই আইটেমটাকে ধরছি, আইটেমটাকে ধরে এই জায়গাটা কিছু উইথ রাখছি 100, হাইট রাখছি 100, পজিশনটাকে রিলেটিভ রাখছি। কেন রিলেটিভ রাখছি একটু পরে বলতেছি। আচ্ছা, রিলেটিভটাকে অফ করে দিই আপাতত। আর এখানে আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ডটা দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হয় কিভাবে, ইউআরএল দিয়ে। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে ফোল্ডার পিছনে যেতে হবে, ইমেজেস, ক্যারোসেল, প্রথমটাকে দিলাম। এই অবস্থায় যদি দিই তাহলে মোটামুটি ভাবে আমরা আশা করি আমাদের এখানে গেলে একটা জিনিস, ইমেজটা চলে আসছে। ঠিক আছে, এখন ইমেজটার উপরে আমাদের বেসিক্যালি এরকম করে থাকলে দেখতে ভাল লাগতেছে না। এই ইমেজটার উপরে আমরা হালকা করে একটা কালো কালারের একটা শ্যাডো নিয়ে আসবো। সেটা করার জন্য আপনি কি করতে পারেন, এটার উপরে বিফোর আফটার ইউজ করতে পারেন। যে এখান থেকে ধরে এটার উপরে মনে করেন ডাবল কোলন বিফোর, যে বিফোরটা দিয়ে, বুঝি নাই, বলেন লেআউট। একটা লেআউট নিতে হবে। না, লেআউট দরকার নেই, আমরা এখান থেকে বিফোর আফটার নিয়েও আমরা করতে পারবো। এটার ভিতরে যে আমরা কি করলাম, কন্টেন্ট, বেসিক্যালি কন্টেন্টটা এমটি, আমি নিচে কোনো কন্টেন্ট দিতে চাচ্ছি না, তার উইথটা 100 করব। বিফোর মানে এইটার, এই যে যে এইটার মানে যাকে আপনি ধরছেন তার পূর্বে, মানে তার পেটের ভিতরে পূর্বে একটা কন্টেন্ট অ্যাড হবে। ঠিক আছে, সেই কন্টেন্ট কিছু থাকবে না, হাইট উইথ যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে হালকা করে কালো করে, এখানে হচ্ছে আলফার মানটা কমাই দিয়েছি যাতে করে একটু ঝাপসা হবে, এবং এটা পজিশন অ্যাবসোলিউট করছি। এখন এটা যে পজিশন অ্যাবসোলিউট, তার মানে নিঃসন্দেহে আমার এটা কার সাপেক্ষে হবে, ক্যারোসেল আইটেমের সাপেক্ষে হবে, এবং টপ থেকে এবং লেফট থেকে 0। এটা যদি করি, দেখেন আমি যদি এখানে আসি, দেখেন হালকা করে একটা ব্ল্যাক কালারের শেড চলে আসছে। ঠিক আছে, এইটার জন্য হচ্ছে কারণ একদম মানে মোটামুটি একটা আসছে, হালকা করে একটা শেড। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এই কন্টেন্ট গুলো নিয়ে কাজ করতে হবে। কারণ বেসিক্যালি ক্যারোসেলের কন্টেন্ট গুলো কোথায় হবে, ক্যারোসেলের কন্টেন্ট গুলো নিচে হবে, এখানে হবে। এই যে কন্টেন্ট গুলো, এগুলো হচ্ছে নিচে আসবে। এটার জন্য আমার সিএসএসটা করা, এই কন্টেন্ট গুলোকে আমাকে ধরতে হবে। তাহলে আমার কোড করি, এখানে আসলাম, এখানে, তার মানে এটা হচ্ছে কন্টেন্টের ভিতরে। এই যে দেখেন, এই যে ক্যারোসেল কন্টেন্ট, এখন হচ্ছে এই ক্যারোসেল কন্টেন্টকে আমি ধরে কাজ করব। আর এই যে বাটন যেগুলো, এগুলো হচ্ছে ক্যারোসেল অ্যাকশন। কোনগুলো বাটন, এই যে যে লেফট রাইটে যে দুটো অ্যারো কি, এটা হচ্ছে বাটন, এটা হচ্ছে ক্যারোসেলের অ্যাকশন, আর এই দুটো হচ্ছে ক্যারোসেলের কন্টেন্ট। তাহলে আমি প্রথমে কন্টেন্টটাকে নিয়ে কাজ করি, এই কন্টেন্টটাকে আমি বেসিক্যালি একদম এই নিচে নিয়ে আসবো। এটার জন্য আমি সিএসএসটা এইভাবে লিখতে পারি, এখান থেকে কি করলাম, ক্যারোসেল কন্টেন্টকে ধরলাম, এটাকেও পজিশন অ্যাবসোলিউট করলাম, এবং এটার প্যারেন্টে যেহেতু আমার অ্যাবসোলিউট করা আছে, মানে রিলেটিভ করা আছে, এখান থেকে ধরতে পারবে। এবং এটাকে কি করলাম, বটম থেকে, নিচ থেকে আমি কি করলাম 20 পিক্সেল উপরে নেব। আচ্ছা, আমি এটাকে ইয়া করি, ডিজাইনে যে দেখেন এটা মাঝখানে এক্স্যাক্টলি এখানে চলে আসছে। এখন কালারটাকেও আমার এখানে হোয়াইট করা আছে, যদি দেখেন এই যে কালারটাকে একটু সাদা টাইপের কালার দেওয়া আছে। ঠিক আছে, আর এই লাইনটা যদি না দেন, এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, এটা যদি না দেন, তাহলে বেসিক্যালি হচ্ছে 50% লেফটের দিকে সরে যাবে, না অ্যাকুরেট মাঝখানে হবে না। এই যে এখন এখান থেকে আমরা এক্স্যাক্টলি, মানে এইটা হচ্ছে এই যে এস যেখানে লেখা, এটা হচ্ছে একদম 50%-এর জায়গা, মানে এখান থেকে শুরু। এখন আমি চাচ্ছি যে এই কন্টেন্টের মাঝ থেকে লেফট বরাবর 50% নেগেটিভে চলে যাক।
ঠিক আছে, এই জন্য এই সিএসএস সেকশনটা এখানে অ্যাড করে দাও। এটা আমরা আগের ক্লাসেও করছিলাম, এই জন্য আর এক্সপ্লেন করলাম না। ঠিক আছে, এখন আমাদের আরেকটু ডিজাইন করতে হবে, এই টাইটেল লেখাগুলোকে যেন একটু বড় ছোট করতে পারি। এর জন্য আমাদের দুইটা লাইন এখানে অ্যাড করা আছে সিএসএস এর। এখান থেকে আমাদের পরবর্তী জিনিস হচ্ছে এখানে ধরলাম, ধরে কি করলাম, এই যে টাইটেল যেটা আছে সেই টাইটেলটাকে দেখেন 50% একটু বড় করছি, এটাকে একটু ক্যাপিটালাইজ করে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর হয়। এই সিএসএস গুলো একদম সহজ, এটা আর নতুন করে কোড করলাম না। এখানে দেখেন একটু যাতে করে বড় আকারে ফিল আসছে, এইটা হচ্ছে মেইন বিষয়। এখন আমাদের আরেকটু সিএসএস এর কাজ আছে, সেটা হচ্ছে এই যে যে অ্যারো আইকন গুলো, একটা হচ্ছে লেফটে যাবে একটা রাইটে যাবে। এটার জন্য আপনাকে কি করতে হবে, বেসিক্যালি ওই জিনিসটাকে ধরতে হবে আগে। এই ক্যারোসেল অ্যাকশনের ভিতরে দুইটা ক্লাসের নাম দিয়েছে, একটা হচ্ছে ক্যারোসেল প্রিভিয়াস মানে প্রিভ, আর একটা হচ্ছে ক্যারোসেল নেক্সট। তার মানে নেক্সটটা থাকবে হচ্ছে ডান পাশে আর প্রিভিয়াসটা থাকবে হচ্ছে বাম পাশে। তাহলে এটার জন্য আমরা যে সিএসএসটুকু লেখা আছে প্রিভ এবং নেক্সট এর জন্য, এই জায়গাটায় প্রিভ এবং নেক্সট এখানে আমি দেখলাম, মানে বেসিক্যালি ওটাকে ধরে এই সিএসএসটুকু করা। এটাকেও পজিশন দিয়ে আমি লেফট থেকে রাইটে এদিকে ডানে বামে সরাই নিছি, প্যাডিং করছি এবং কার্সরটাকে পয়েন্টার করছি এবং 50% করছি। ঠিক আছে, মানে ট্রান্সলেট এক্স এটা যদি করি তাহলে এখানে ভিউটা আপনার এরকম একটা ভিউ আসবে। এই ডিজাইন নিয়ে ভাইয়া আশা করি বেশি না, মেইন ফান্ডা হচ্ছে আমাদের কিভাবে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে, এইটা হচ্ছে আমাদের মেইন ইস্যু। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। আশা করি ডিজাইন, স্ট্যাটিক ডিজাইন এটা আপনি করতে পারবেন, এটার ক্ষেত্রে মনে হয় কারো প্রবলেম হওয়ার কথা না। বলেন কোনো ইস্যু আছে এগুলো নিয়ে, সিএসএস নিয়ে? এটা ভাইয়া আপনি আপনার মতো করে, আমি সাদা কালার দিছি, আপনি লাল কালার দিলেন, আপনার যেটা ভালো লাগে এটা। এখন আমাদের কাজ কি, আমাদের সেকেন্ড কাজ, প্রথম কথা হচ্ছে এই কন্টেন্টটা আমার কি এখানে স্ট্যাটিক্যালি লোড হচ্ছে কিনা এটা একটু দেখতে হবে। এইগুলো কি কন্টেন্টগুলো কি এখানে হার্ড কোডেড না, এই কন্টেন্ট বাটন এগুলো কি হার্ড কোডেড ভাবে এখানে লেখা না HTML এর ভিতরে? এইটাকে আমাকে ডাইনামিক্যালি করতে হবে। ঠিক আছে, এখন এই কাজটা আমি গতদিন একভাবে করছিলাম, সেখানে কিছু প্রবলেম আমরা ফেস করছি, বাট সেই প্রবলেমটাকে সলভ করে এটাকে আমি একটা ওয়েতে সলভ করে ফেলতেছি। সেটা হচ্ছে পুরোপুরি এই যে যে কন্টেন্টগুলো আমার এখানে আসছে, এর একটা কন্টেন্টও আমি এখান থেকে লোড করব না, পুরো কন্টেন্টটা আমি লোড করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। পুরো সেকশনের ফুল কন্টেন্ট আমি লোড করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, এখন এইখানে যে জিনিসগুলো এখানে একটু তাকান, আপনি আপনার কোড বেজের দিকে তাকান। এইটা হচ্ছে একটা স্লাইড, আপনি যদি ক্যারোসেলের এটা আসেন, এটা হচ্ছে ফার্স্ট স্লাইড। এই ফার্স্ট স্লাইড এবং সেকেন্ড স্লাইডের ভিতরে দেখেন তো কোন কোন জিনিসপত্রগুলো চেঞ্জ হচ্ছে, একটু দেখেন তো। এই যে এই পিছনে একটা ইমেজ, এটা চেঞ্জ হবে। এই টাইটেলগুলোর দিকে তাকান, এই টাইটেলটাকে চেঞ্জ হচ্ছে কিনা। সেকেন্ড লেখাটা কি আসছে, সেকেন্ড টাইটেল, কন্টেন্ট চেঞ্জ হয়েছে কিনা। এবং এখানে যে টেক্সট আছে দেখেন এটা চেঞ্জ হয়েছে কিনা, এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে এখানে আপনাকে বুঝতে হবে একটা স্লাইড থেকে অন্য স্লাইডে গেলে কোন কোন তথ্য চেঞ্জ হচ্ছে, এটা একটু বলেন তো কি কি চেঞ্জ হবে। ইমেজ চেঞ্জ হবে, আর এটা আচ্ছা আমি একটু বলি, এইটা হচ্ছে টাইটেল, এইটা মনে করেন একটা টাইটেল আপনার, মানে আপনি এটাকে মিন করতেছেন কন্টেন্ট টাইটেল, আর এটা হচ্ছে কন্টেন্টের ডেসক্রিপশন, ক্যারোসেলের ডেসক্রিপশন, আর এটা হচ্ছে ক্যারোসেল টাইটেল। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে, একটা ইমেজ চেঞ্জ হচ্ছে, এই বাটনগুলো কি চেঞ্জ হচ্ছে, বাটনগুলো কিন্তু ফিক্সড। ওকে, এই নিচের এইটা কি, এটা জাস্ট কালার চেঞ্জ হচ্ছে, বাট এখানে যে তিনটা আইটেম সেই তিনটা আইটেমই তো আছে, এটা কি চেঞ্জ হচ্ছে, জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে শুধু, কিন্তু এটা তো স্ট্যাটিক্যালি আছে। তার মানে আমাকে এখানে মেইন ফান্ডাটা হচ্ছে ভাই এখানে চেঞ্জেবল কন্টেন্ট কি কি, ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন, কয়টা, তিনটা। তার মানে এটা যেহেতু ডাইনামিক্যালি অ্যাড করব, যে জিনিসগুলো ডাইনামিক্যালি অ্যাড হবে আমরা সেই জায়গাগুলো নিয়ে আগে কাজ করব। আমরা আমাদের জাভাস্ক্রিপ্টে প্রথমে গেলাম, এই জায়গাটায় আমি হচ্ছে ফুল জাভাস্ক্রিপ্টের কোডটাকে এখানে আমি, দেখেন এই কোডটা বোঝেন কিনা, একটা অ্যারে নিয়েছে, আপনাদের অ্যারে নিয়ে পড়াইছে?
জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন এখানে আমি এখান থেকে বোঝাই, তাহলে আমার চেঞ্জেবল কন্টেন্ট কি কি, একটা হচ্ছে কি ইমেজ, ইমেজ ইমেজ চেঞ্জ হবে। আর কি চেঞ্জ হবে? টাইটেলটা টাইটেল। আমি এখানে এমটি রাখি। আরেকটা চেঞ্জ হবে হচ্ছে টাইটেল, টাইটেল এটা রাখলাম। আর কি চেঞ্জ হবে? ডেসক্রিপশন, ডিইএস। তার মানে এইটা কি, যতগুলো স্লাইড হবে ততগুলো স্লাইড, মনে করেন আমরা 4টা স্লাইড, তার মানে ইমেজ হবে কয়টা? 4টা। এইটুকু কপি হবে। দেখেন আমি তাই করছি, একটা ক্যারোসেল দিছি, এটা একটা অ্যারের ভিতরে এই এক একটা কন্টেন্ট, এই এক একটা কন্টেন্ট মিনস আপনার কাছে এক একটা টাইটেল, মানে এক একটা স্লাইড। এখন এখানে আমার একটু, যেহেতু আগের প্রজেক্ট থেকে নেওয়া, এখানে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে অ্যাসেটস, এখানে হচ্ছে স্লাইড, এখানে স্লাইড নেই আমাদের। অ্যাসেটস এর ভিতরে সরাসরি গেছে কোথায়? ইমেজেস। তার মানে নামটা হবে ইমেজেস। এরপরে ইমেজেস এর ভিতরে কি আছে? ক্যারোসেল। তার মানে ইমেজেস এর ভিতরে ক্যারোসেল স্ল্যাশ এটা। এবার পাতটা ঠিক আছে। তার মানে আমার এইটুকু নিচের কন্টেন্ট গুলোতে চেঞ্জ হবে, এই পর্যন্ত, এই পর্যন্ত চেঞ্জ হবে। এখন বেসিক্যালি আমার জাভাস্ক্রিপ্টটা, আমি এই কন্টেন্ট গুলো এখানে দেখি, console.log দিয়ে দেখি। এই জায়গাটা হচ্ছে আপনি বেসিক্যালি মেইন ফোকাসটা দেন, এই জায়গাটা, সরি ক্যারোসেলস, হ্যাঁ এখানে দিলাম ক্যারোসেলস, মানে ক্যারোসেলস এর ডাটাগুলো অনেকগুলো। এবার যদি আমি আমার জাভাস্ক্রিপ্টে যাই, এখান থেকে কনসোলটা ওপেন করি, আমার এই ডাটাগুলো এখানে আমার প্রিন্ট হচ্ছে কিনা, এটা হচ্ছে আমার মেইন দেখার বিষয়। কনসোল এক্স্যাক্টলি 3টা এর ডাটা পাইছে। এখন এই যে কন্টেন্টগুলো, এটা তো আমি রেখে দিলাম, এটা হচ্ছে মনে করেন এটা বেসিক্যালি হবে কি, এই জিনিসগুলো এখানে থাকবে না, এই জিনিসগুলো আসবে একটা ডাটা বেস থেকে। কারণ একটা ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট, সমস্ত ডাটা থাকে ডাটা বেসে। বাট এখানে আমরা হার্ড কোডেড ভাবে প্রোগ্রাম, অর্থাৎ আমাদের যে ফাইলের ভিতরে রেখে দিয়েছে, কিন্তু বাস্তবে এটা আসলে আসবে ডাটাবেস থেকে। ঠিক আছে, চাইলে এটাকে আলাদা একটা ফাইলে রাখতে পারতাম, বাট এটা আপনার জন্য কমপ্লেক্স হয়ে যাবে, তাই আমি এই জায়গাটাই রেখে দিলাম। ঠিক আছে, একদম ফাইলের উপরে। এখন এই জায়গাটার দিকে আমরা একটু ফোকাস করি। আমাদের এই যে ক্যারোসেল আইটেমটা, এই ক্যারোসেল আইটেমটা আমার এখানে একটাও ক্যারোসেল আইটেমের ভেতরে, এই যে ক্যারোসেল আইটেম, এর ভিতরে যে কন্টেন্ট গুলো ঢুকতেছে, এখানে এই কন্টেন্ট এখানে হার্ড কোডেড ভাবে আছে। আমি এই হার্ড কোডেড ভাবে এটাকে ঢোকাবো না, আমি এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে ডানে রাখি। এই জায়গায় এসে প্রথমে আমি এইটাকে ধরবো, ক্যারোসেল আইটেম। তাহলে এটাকে যদি আমার ধরতে হয়, মানে প্রথম কাজ কি, এই এইচটিএমএল টুকু আর এই এইচটিএমএল টুকু, এটা তো স্ট্যাটিকে আমি এখানে কোড করে রাখছি, কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এখানে পুশ করব। এখন এখানে যে পুশটা করব, তাহলে কোন ডিবের ভিতরে পুশ করব? দেখেন তো এই দুইটা কন্টেন্ট কোন ডিবের ভিতরে আছে, বলেন কোন ডিবের ভিতরে আছে? ক্যারোসেল আইটেম। তাহলে আপনার কাজ হচ্ছে প্রথমে ক্যারোসেল আইটেমটাকে ধরতে হবে এবং তার ভেতরে এই কোডটুকু পুশ করতে হবে, এক্স্যাক্টলি এই কোডটুকু। তাহলে আমি এখানে প্রথমে এখানে কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে ক্যারোসেল আইটেম, তার মানে আমরা এখানে লিখতে পারি ক্যারোসেল। আমার ক্যারোসেল মানে লিখতে যদি হয় সমস্যা, ক্যারোসেল আইটেম। ঠিক আছে, ধরার জন্য একটাই পদ্ধতি শিখাইছি, ডকুমেন্ট ডট কি কোয়ারি সিলেক্টর, এইটা দিয়ে ব্র্যাকেটে। এখন এইটা আসলে আমার বেসিক্যালি কি একটা ক্লাস, তার মানে ক্যারোসেল ক্লাসকে ধরতে হলে কি দিতে হয়? ডট, তার মানে এটার ভিতরে দিব ডট। এখন এটাকে আমি বেসিক্যালি ধরতে পারছি কিনা, এটার জন্য আপনি ছোট বড় হয় না, এটাকে আমি console.log দিয়ে ক্যারোসেল আইটেমটাকে নিলাম। এবার এখানে আমি প্রিন্ট করে দেখি, এই যে ক্যারোসেল আইটেমটাকে ধরতে পারছি। এখন দেখেন তো, আমি এই কন্টেন্টটাকে এখানে কাট করলাম, এই পুরো কন্টেন্টটাকে কাট করে ফেললাম। কাট করে এই কোডটুকু এখানে কিন্তু নাই, আইটেমের ভিতরে সমস্ত কোড। জাভাস্ক্রিপ্টের ভিতরে আপাতত আমি একটা কমেন্ট দিয়ে এটার ভিতরে এটাকে রেখে দিই।
জাস্ট ওই কোডটুকু আমার লাগবে, তাই আমি এখানে কমেন্ট করে রাখছি। এবার এই যে ক্যারোসেল আইটেমটা, এই ক্যারোসেল আইটেমটাকে আমি প্রথমে দেখেন তো এই কোডটা বোঝেন কিনা। ক্যারোসেল আইটেম আমি এখানে আমি বেসিক্যালি কি করতে চাচ্ছি, এর ভিতরে কি কোনো কন্টেন্ট পুশ করতে চাচ্ছি নাকি চাচ্ছি না? আগে আমার টার্গেটটা বোঝেন। প্রথমে এটাকে ধরছি, এর ভিতরে কি ছিল? দুইটা কন্টেন্ট ছিল না, ক্যারোসেল কন্টেন্ট ছিল না, ক্যারোসেলের কন্টেন্টের ভিতরে ক্যারোসেল টাইটেল এগুলোই তো ছিল। তাহলে এটা তো এখানে নাই, এখন এগুলো কি দিয়ে পুশ করব? জাভাস্ক্রিপ্ট দিয়ে পুশ করব। তার মানে এইটার ভিতরে যদি কোনো কোড পুশ করতে হয়, বা যেহেতু আপনি কোন কোড পুশ করবেন বলেন তো, সিএসএস কোড নাকি এইচটিএমএল কোড বলেন? এইচটিএমএল কোড। তার মানে এখানে আপনি ইনার এইচটিএমএল দিয়ে যদি আপনি এখানে কোনো কিছু লিখে দেন, মনে করেন সাপোজ এটার ভিতরে মনে করেন আমি এখান থেকে একটা হেডিং বানাই নিয়ে আসি, দিস ইজ হেডিং। এই কোডটাকে আপনি কাট করে নিয়ে এক্স্যাক্টলি এখানে যদি পুশ করে দেন, দেখেন আপনার এখানে কিন্তু কোনো কোড নাই। এখন যখনই এইচটিএমএল ফাইলটা লোড হবে, বেসিক্যালি প্রথমবার এখানে এমটি ভাবে আপনার ব্রাউজারে শো করবে। যখন জাভাস্ক্রিপ্ট কোডটা লোড হবে, তখন এই আইটেমের ভিতরে এই কোডটা এখানে অটোমেটিক্যালি ঢুকে যাবে। দেখেন এটা কি সেভ করছি আমি? সেভ তো করলাম, সেভ, এটা একটু সেভ করি। বাট আনফরচুনেটলি কোড, এই যে দেখেন এখানে দেখেন, এই যে দেখেন দিস ইজ হেডিং ঢুকছে। এখন আমাকে এটা একটু বলেন, এই যে যে আইটেমটা, এই যে ক্যারোসেল আইটেমটা, এই ক্যারোসেল আইটেম যেটা ঢুকছে, সেই ক্যারোসেল আইটেমের ইমেজটা কি এখান থেকে ঢুকতেছে? মানে এটা কি, মানে আমি যেটা বলতে যাচ্ছি, ক্যারোসেল কন্টেন্ট, কন্টেন্ট কই আমাদের? ক্যারোসেল আইটেম, আমি কি ধরছি? ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেমের ভিতরে ক্যারোসেল কন্টেন্ট। ক্যারোসেল আইটেম, আচ্ছা আমি এখানে একটু সিএসএস দেখি তো, আমি ইয়াটা ঢুকাইছি কিসের ভিতরে? ইমেজটা আইটেমের ভিতরে ঢুকাইছি। ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সিএসএস দিয়ে করা আছে। আচ্ছা এইখানে একটা জিনিস আমি একটু ভুল করছি, তাহলে এইটাও আমি এখানে রাখবো না ভাইয়া, এই কোডটাও রাখবো না, ক্যারোসেল আইটেম সহ আমি এটাকে আমি আনডু করি, এটা বেটার হবে। আনডু করে এই যে না, আমি আগের বার কি এইটুকু কাট করে নিয়েছিলাম না জাভাস্ক্রিপ্ট দিয়ে, আমি এখানে আইটেম সহ নিব, পুরোটা কাট করে নেব, এখানে টোটালি কিছুই থাকবে না। এই যে বেসিক্যালি এখানে কিছু থাকবে না। আর এই জায়গাটায় এসে এই যেটা আমি কমেন্ট করে রাখছিলাম এইটাকে ফেলে দিলাম। এবার ওই সেম কোডটা, মানে আগের বার আমি এইটুকু কাট করে নিয়েছিলাম, বাকিটা নেই নাই, ঠিক আছে? এখন এই যে যে আইটেমটা, এইটার ভিতরে আমার কিছু কোড এখানে পুশ হবে। এবার যদি আমি আমার এখানে কোডে যাই, কোড থেকে নাল টাল পাইলে পরে ইনার এইচটিএমএল, ইনার ক্যারোসেল আইটেম, তার মানে এখানে আমার আইটেমটাকেও ধরবো না, আমি ধরবো এখন ক্যারোসেলকে। এক্স্যাক্টলি এখন এখানে ধরাটা ভুল গেছে, তাহলে এটা ডট ক্যারোসেল, তাহলে এটা নামটা ক্যারোসেল, কারণ আগের বার তো, এবার তো এখানে নাই, ঠিক আছে? এবার এটাকে আমি ক্যারোসেলটাকে দিলাম। এবার দেখেন আমার কোডটা বেসিক্যালি ঢুকছে, হেডিংটা। এখন প্রশ্ন হলো, এই যে যে কন্টেন্টটা ঢুকাইলাম, এই কন্টেন্টটা কিসের মাধ্যমে ঢুকাইছি বলেন তো? জাভাস্ক্রিপ্টে ঢুকাইছি নাকি হার্ড কোডেড এইচটিএমএল দিয়ে ঢুকছে? এখন প্রশ্ন হচ্ছে, এই যে যে কন্টেন্টটুকু, এই কন্টেন্টটুকু আমি এখানে ঢুকাইছি। এই সেম লাইনটার একটা শর্টকাট ভার্সন আছে। এক্স্যাক্টলি দেখেন, আপনি যদি এটা যদি করেন, আপনি ইনার এইচটিএমএল দিয়েও কোড ঢুকাইতে পারেন, অথবা ইনার এইচটিএমএল ছাড়াও ইনার এইচটিএমএল ছাড়া যদি আমি ঢুকাই, না ইনার এইচটিএমএল দিয়ে ঢুকাবো, কিন্তু এই জায়গাটায় আমাদের কন্টেন্টগুলো ডাইনামিক করতে হবে। আচ্ছা, স্ট্রিং লেখার, আমাদের জাভাস্ক্রিপ্টে স্ট্রিং লেখার জন্য কি কি ইউজ করতে হয়? ডাবল কোটেশন, আর কি কি? টেমপ্লেট লেভেল, ডাবল কোটেশন করা যায়, আরেকটা কি করা যায়? সিঙ্গেল কোট, আরেকটা কি?
ব্যাকটিক। এখন প্রশ্ন হলো ব্যাকটিকের ভেতরে সুবিধা কি? ব্যাকটিকের ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে বড় সুবিধা। ওইটার ভিতরে আমরা ডলার সিম্বল দিয়ে ডাইনামিক কন্টেন্ট এখানে অ্যাড করতে পারি। এখন এই যে ক্যারোসেলটা পাইছি, এই ক্যারোসেলের ভিতরে আমার এই কোডটুকু এখানে পুশ হবে। এখন আমি এটাকে এইভাবে করব না, আমি এটাকে বাদ এখানে বেসিক্যালি সবকিছুই আমি একটা ফাংশন ডিফাইন করব। মনে করেন একটা ফাংশন লিখলাম ক্যারোসেল, ক্যারোসেল ফাংশনের নামটা কি দেবো? ক্যারোসেল, ক্যারোসেল। আচ্ছা, ক্যারোসেল নামেই রাখি, ক্যারোসেল বলেই আমার একটা ফাংশন আছে। যেহেতু ফাংশনটা এটা লিখলাম, এই ফাংশনটা বেসিক্যালি যখন কল হবে তখন এখানে দেখেন একটু কোডটা বোঝেন কিনা, এখানে আমি কনস্ট্যান্ট দিয়ে কনস্ট্যান্ট এইটুকু কি একটা ক্যারোসেল কিনা, এইটুকু একটা ক্যারোসেল। তার মানে আমি এইটার একটা নাম দিতে পারি এরকম যে ক্যারোসেল আইটেম। এই আইটেমটার ভিতরে আমি একটা ব্যাকটিক দিলাম। এবার এই ব্যাকটিকের ভেতরে এই কন্টেন্টটাকে আমি নিয়ে গেলাম, এটাকে এখান থেকে কাট করে নিয়ে ব্যাকটিকের ভিতরে বসাই দিলাম। এখন এই যে কোডটুকু আসছে, এই কোডটুকুকে আমি বেসিক্যালি পুশ করে দিব আমার এইটার ভিতরে, এই ক্যারোসেল, এই যে ক্যারোসেল, এই যে ক্যারোসেল যেটা, এইটার ভিতরে ক্যারোসেল ডট ইনার HTML লিখে ইনার HTML এর ভিতরে ক্যারোসেল আইটেমটাকে দিয়ে দেব। এখন যেহেতু এটা একটা ফাংশন, ফাংশন কি কল না করলে কি কাজ করবে বলো? ফাংশন কি কল না করলে কাজ করবে? করবে না। করবে না। তার মানে এইটাকে আমি একটা এখানে কল দিই। যখন এটাকে কল করলাম, আচ্ছা যেহেতু এটা রেগুলার ফাংশন, এটা হোস্টেড হয়ে উপরেই চলে যাবে, আমি চাইলে উপরেও কল করতে পারি, এখানে কল করতে পারি, একই কথা। এবার এইটা যদি আমি যাই, এখন যদি আমাদের অবস্থায় যাই, কি অবস্থা হয়েছে? আচ্ছা, ক্যারোসেল অলরেডি ডিক্লেয়ার আছে, কোথায় ডিক্লেয়ার করছি? আচ্ছা এখানে। তাহলে এইটার নামটা, ফাংশনের নামটাকে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ একই নামে তো দিবে না। এখানে জাস্ট fn দিয়ে দিলাম, তাহলে এটাকে এখন যদি যাই আমাদের কোডের ভিতরে, দেখেন কন্টেন্ট গুলো অ্যাড হয়েছে। এখন এইটার ফলে আমরা কি একটা সুবিধা পেলাম? সুবিধা হলো এইখানে যে এই যে কন্টেন্ট যেটা যাচ্ছে, এই কন্টেন্টটা আমি লোড করতে পারতেছি জাভাস্ক্রিপ্টে। এখন প্রশ্ন হলো এখানে যে কন্টেন্ট গুলো লোড আমি করব, এই লোডটা আমার কোন কন্টেন্ট গুলো লোড হবে? কন্টেন্ট গুলো লোড হবে এইখানে ডাটাগুলো দিয়ে, এইখানে ডাটাগুলো। এখন আচ্ছা, এখন এই যে ক্যারোসেলের কন্টেন্ট যেগুলো আপনি এখান থেকে এই যে লোড করলেন, এই যে ইনার HTML দিয়ে এটা লোড করলেন, এইখানেও তো ভাই আপনি হার্ড কোডেড করছেন। দেখেন এই যে হার্ড কোডেড ডাটা এখানে লোড করে ফেলছেন। তার মানে আমাদের বেসিক্যালি আমরা এখানেও তো হার্ড কোডেড করছিলাম, এখানেও তো সেম হার্ড কোডেড করলাম, তাহলে তো সেই প্রবলেমই থেকে গেল। এখান থেকেও তো হার্ড কোডেড, এখানেও হার্ড কোডেড। কিন্তু এটা জাভাস্ক্রিপ্টে নেওয়ার ফলে আমার কি সুবিধাটা হলো? সুবিধা হলো এই যে কন্টেন্ট, এই যে এইটাই তো আমার মেইন কন্টেন্ট, এই কন্টেন্টগুলো আমি এখানে লোড করাবো। তার মানে এখান থেকে এইটা ছিল এই যে ফার্স্ট স্লাইড, তার মানে আমি এখান থেকে এই কন্টেন্টগুলো লোড করাবো, ঠিক আছে? এখন আমি যদি এই কন্টেন্টটা লোড করাইতে চাই, তার মনে করেন এটা যেহেতু একটা অ্যারে, এই এই যে যতটুকু মার্ক করছে এইটুকু কি ইন্ডেক্স নাম্বার 1 নাকি 0 নাকি 2? কত? 0। এইটার ইন্ডেক্স 1, এইটার ইন্ডেক্স 2। তার মানে আমি এই জায়গাটায় দেখেন মেইন ফান্ডাটা হচ্ছে এখানে, এই জায়গাটা আমি এখানে আমাদের হচ্ছে যেহেতু ব্যাকটিক দিয়ে করা আছে, আমরা এখানে ডলার সিম্বল, এখানে আমি জাভাস্ক্রিপ্টের কোড পুশ করতে পারবো। তার মানে এই যে ক্যারোসেলস, এই যে ক্যারোসেল, এখানে এটা যেহেতু একটা অ্যারে, তাহলে
এই যে যেহেতু এটা একটা অ্যারে, তাহলে এখান থেকে আমার প্রথমে দিলাম এটা 0 নাম্বারটা, এবং 0 নাম্বারটার ভেতরে এটা যেহেতু একটা টাইটেল, এই যে যেহেতু আমি টাইটেল লোড করব, তার মানে এখানে ডট, এই যে এখান থেকে ডট, যদি আমি এখান থেকে টাইটেলটাকে লিখি, দেখেন টাইটেলটা পাবে। এখন এই যে এই জায়গাটা, তাহলে এটা হবে এই ডেসক্রিপশনগুলো। তার মানে আমি এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, এখানে রাখলাম, তাহলে এটা হবে হচ্ছে আমার ডেসক্রিপশন। তার মানে দুইটা জিনিস গেল, আর এগুলো হার্ড কোডেড ভাবেই যাবে, এক্ষেত্রে আমার কোনো ইস্যু নাই। এখন এখানে আমি যদি এই অবস্থায় যাই, তাহলে আমরা যদি আমাদের ইমেজে দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট কন্টেন্ট। এখন দেখেন এই যে যেখানে 0 দিয়েছেন আপনি, 0 মানে এইটা লোড হচ্ছে, 0 মানে এইটা লোড, এইটা মানে কত 1, এইটা মানে কত 2। তার মানে যদি থার্ড আনতে হয়, তাহলে এই জায়গাটা যদি আপনি 2 দেন, ইন্ডেক্স 2 মানে ইয়াটা 2, তাহলে দেখেন এই 2 মানে কোন কন্টেন্ট লোড হবে বলেন তো? এই লেখাটা আসবে, দেখেন ডাইনামিক্যালি। এবার দেখেন এই জায়গাটা যদি যাই, দেখেন থার্ড কন্টেন্ট লোড হচ্ছে। এখন তাহলে পুরোপুরি ডাইনামিক্যালি সিস্টেমটা আমাদের এই নাম্বার সংখ্যাটার উপর ডিপেন্ড করতেছে, এই যে 1 নাকি 2। তাহলে আমরা যদি এখানে এই কাজটা করি, এই জায়গাটায় আমরা উপরে বা যে কোনো জায়গায় আমরা একটা লেট বলে কাউন্ট ধরে ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে দিই, এবং এই যেখানে 1 হবে নাকি 2 হবে এটাকে ভেরিয়েবল দিয়ে এখানে লোড করাই দিই, লোড করাই দিই। তাহলে এবার আমি যদি এই জায়গাটা পরিবর্তন করি, এই জায়গাটা পরিবর্তন করে দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এটা ধরছেন 0, তার মানে প্রথমটা, যদি এখানে 2 দেন, তাহলে দেখেন কন্টেন্ট থার্ড, মানে 2 মানে তো ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স মানে লাস্টে, যদি এটা নিতে হয় তাহলে এটার ইন্ডেক্স কত 1, এটা করেন 1, তাহলে 1 দিলে কি হবে সেকেন্ড লেভেলের ইয়াটা আসবে, দেখেন সেকেন্ড। তার মানে অটোমেটিক্যালি কিছুটা ডাইনামিক্যালি ফিল করে ফেলছে, ঠিক আছে। তার হার্ড কোডেড ভাবে আমরা এখানে 0টাকে রাখলাম ইনিশিয়াল ভ্যালু, মানে যখন ফার্স্ট টাইম লোড হবে। এখন এখানে তো ইমেজকেও চেঞ্জ করতে হবে, এখানে আমার ইমেজটাকেও আমাকে চেঞ্জ করে দিতে হবে। তার মানে আমরা ইমেজটা লোড হচ্ছে কোথা থেকে একটু দেখেন তো। এই জাভাস্ক্রিপ্টে যে এই যে ইমেজটা, এটা তো আমি সিএসএস দিয়ে ঢুকাইছিলাম, সিএসএস দিয়ে কোন জায়গায় ঢুকাইছিলাম, ক্যারোসেল কিসে, দেখেন কোন জায়গাটায় ক্যারোসেল। Carousel item. এখন এই ক্যারোসেল আইটেমটা কি এখানে আছে, নাকি এই ক্যারোসেল আইটেম জাভাস্ক্রিপ্ট দিয়ে লোড হচ্ছে? JavaScript. তার মানে এই লাইনের এই ইমেজটা আমার ডাইনামিক করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা। তার মানে এটাকে আমি কমেন্ট করে রাখলাম। তার মানে ক্যারোসেল আইটেম যেখানে, ক্যারোসেল আইটেম কই আমার, ক্যারোসেল আইটেম এইখানে, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে লোড করতে হবে। তার মানে এখানে যদি আমি এখন আমার যদি ইয়াটা করি, মনে করেন আমি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ এটা আমি কোন সিএসএস, আচ্ছা এটাকে যদি আমি করি, এটা তো ক্লাসে অ্যাড করতেছে, তার মানে এটা তো ক্লাসে অ্যাড করব। আমরা এখানে ইনলাইনে সিএসএস করব, তাহলে ইনলাইন সিএসএস করতে হলে এখানে কি দিতে হবে, কোন অ্যাট্রিবিউট, স্টাইল, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তো আমরা এখানে করতেই পারবো। মানে এই জায়গাটা গেলাম, ডাবল কোটেশনে রাখলাম, হ্যাঁ ডাবল কোটেশনে রেখে এইটার ভিতরে আমরা এখানে দিতে পারি ব্যাকগ্রাউন্ড ইএসসি কে জিআরওএনডি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজেস, না ইমেজেস না, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইয়েস ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটার ভিতর থেকে, আচ্ছা আমি তো এত কষ্ট না করে এই ব্যাসার এটা তো কপি করতে পারি, কপি করে নিয়ে লাইনে বসাই দিই, তারপরে কি কি চেঞ্জ করতে হবে দেখবানি। এটা তো এখানে বসলো, এখানে যদি আমি বসাই, বসানোর পরে এই জায়গাটা পরিবর্তন হবে, এই কোডটাকে পরিবর্তন করতে হবে এই জায়গাটা। তার মানে এইটুকু আমার কোড ডাইনামিক্যালি লোড করতে হবে। তার মানে আমি যদি এখানে ডলার সিম্বল, এইটা এই কোডটা আসবে কোথায়, ক্যারোসেল কাউন্ট
ক্যারোসেল কাউন্ট, এখানে আসলাম ক্যারোসেল কাউন্টের ভেতরে, এখানে প্রপার্টিটার নাম হচ্ছে কি দিয়েছিলাম, ইমেজ। দেখি আমার এটা লোড হয় কিনা। ফার্স্ট টাইম ইমেজ নট লোড ফাউন্ড পাচ্ছে না, অ্যাসেটস আগের দিনে সেম প্রবলেম করছিলাম। এখানে হচ্ছে আমাকে ইমেজের পাথ তো ঠিক পাথ ঠিক নাই মনে হয়, এখান থেকে ইউআরএল পাথ ভাইয়া, এখানে না, ওই যে কন্টেন্টের কোথায়, এর ভিতরে, ওখান থেকে তো আমি জাভাস্ক্রিপ্ট আছে, এখান থেকে ইমেজে যেতে গেলে তো এক ইয়াতে পেছনে যেতে হবে। আমি আছি কোথায়, জাভাস্ক্রিপ্টে? জি, দাঁড়ান, এখানে মেবি স্ল্যাশ যদি দিই তাহলে এটা হচ্ছে একদম ইয়া থেকে পাওয়ার কথা। দাঁড়ান, পাবে মনে হয়, দাঁড়ান দেখি ফার্স্ট টাইম একটু লোড করে নিই। আচ্ছা, ইমেজ পাথ অ্যাসেটস, অ্যাসেট ক্যারোসেল স্লাইডার অন, এটা পাচ্ছে না আমাকে। আপনি বলতে চাচ্ছেন ওখানে আমার পাথ ঠিক নাই, তাই? আদৌ এখানে কি ছিল আমাদের, এই পাতেই তো ভুল করছি আমরা। ইমেজেস ক্যারোসেল, ইমেজ 1 2 3 কাউন্ট 0 1 ইমেজ। ভাইয়া ইমেজের পর ওখানে সেমিকোলনটা কি ওখানে হবে? কোথায়? হ্যাঁ স্যার, ভাইয়া ওই লাইনে সেমিকোলন ব্যবহার করছেন আপনি, দেখেন ইমেজের পর ব্র্যাকেটে যেটা সেমিকোলন আছে ওটা তো কোলন ভাইয়া, সেমিকোলন এখানে আপনার হচ্ছে নিচের লাইনে 26 নম্বর লাইন, এই তো। হ্যাঁ এটা তো নর্মাল, ইয়া এটার জন্য তো ইস্যু হওয়ার কথা না। এখানে বেসিক্যালি আমার পাথ পাচ্ছে না, দাঁড়ান আমি দেখি একটু পাথটাকে একটু চেক করতে হবে। আদৌ কি গেট রাউট, এটা তো পাবলিক হওয়ার কথা। cannot read assets, তার মানে assets images carousel image assets। কোনটা বানান বলি? হ্যাঁ দাঁড়ান দেখি, ইয়েস এল হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার বানান ভুল গেছে, ক্যারোসেল বানান লিখতে যে আমার ভুল হচ্ছে, এখানে এল হবে। Yes, তাহলে মেবি এখানে আমার স্ল্যাশটা না দিলেও সমস্যা নেই। এবার এটা লোড করার কথা, আশা করি এবার লোড হওয়ার কথা। ইয়েস, এবার লোড হচ্ছে ডাইনামিক্যালি। তাহলে হ্যাঁ, মানে ওখানে বেসিক্যালি আমি কিভাবে ডিবাগে গেলাম দেখেন, ডিবাগেটা কিন্তু আমি এখান থেকে ট্রাই করলাম যে আসলে আমার এখানে পাথ ঠিক আছে কিনা। এখান থেকে যখন গেট পাতে হচ্ছে তখনই আমার মাথায় কাজ করছে যে তাহলে এক্স্যাক্টলি আমার পাতে ইস্যু হচ্ছে কোনো। এখন এই জায়গাটায় এখন দেখেন অনেকটা ডাইনামিক। এখন যদি আপনি এখানে জিরোকে কত করেন 1, তাহলে কোন কন্টেন্টটা শো করবে, এইটা ইমেজ আরেকটা চেঞ্জ হবে। এবার দেখেন আমি এটাকে কিন্তু হার্ড কোডেড ভাবে অন করছি, এখানে গেলাম দেখেন ইমেজ পিছনটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি 2 করেন তাহলে কোনটা হলো, দেখেন 3 নাম্বারটা হয়ে গেছে। তাহলে আমাদের এখন বেসিক্যালি এটা চেঞ্জ হবে কখন ভাইয়া বলেন তো, এটা চেঞ্জ হবে কখন? এখানে কেউ যদি ক্লিক করে তাইলে হবে না, অথবা অথবা একটা নির্দিষ্ট টাইম পর পর অটো চেঞ্জ হবে, তাই না? আগে আমরা ক্লিক ফাংশনালিটিটা করে ফেলি। তাহলে ক্লিকের জন্য এখানে যে একটা ক্লিক পড়বে, মানে এইটা কি বুঝতে পারছেন? এখন ফুল কন্ট্রোল এই ভেরিয়েবলটার উপরে, এইটাকে মাথায় আসছে। আপনি যদি এই 1 এর জায়গায় 2 করেন, 2 এর জায়গায় 3 করেন, তাহলে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ঠিক আছে, এখন শুধু এই জায়গাটা পরিবর্তন করতে পারলে আর বাকিটা আমাদের অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেছে। শুধু এই জায়গাটা পরিবর্তন করলেই এখন ডাইনামিক হয়ে যাবে। এখন এখানে ক্লিকটা বসাইতে হবে, ঠিক আছে? এখন ক্লিকের জন্য আমরা এখানে কয়েকটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখে ফেলতে পারি। এটা এই কোডগুলো কিন্তু আসলে বাস্তবে কিন্তু এইভাবে কোড করবো না, আপনারা যেহেতু বিগিনার, এই জন্য সমস্ত জিনিসপত্র ভাইয়া দেখেন এক জায়গায় গাদা মেরে রেখে দিছে। কিন্তু আসলে এগুলোকে সব ডিভাইড করে ফেলবো যখন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট শিখে ফেলবো, সব আলাদা আলাদা করে ছোট 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 বিষয় চলে যাবে। তো এখানে একটা ফাংশন লিখি। আচ্ছা, আমি এখানে একটা কাজ করে রাখেন, একটা ছোট্ট কমেন্ট দিয়ে রাখি, অল ক্যারোসেল ফাংশন।
মানে এখানে আমরা সমস্ত ফাংশনগুলো ক্রিয়েট করব আর উপরে এটা কল করব। এখন এখানে একটা ফাংশন আমরা লিখতে পারি ক্যারোসেল প্রিভ বলে একটা ফাংশন, আর ক্যারোসেল নেক্সট বলে একটা ফাংশন এখানে লিখতে পারি, দুইটা ফাংশন। নেক্সট এখন যদি কেউ প্রিভ ফাংশনটা যদি কখনো রান হয় তাহলে আমার কনসোলে প্রিন্ট করবে প্রিভ, আর যদি কখনো এই ফাংশনটা কল হয় তখন আমার কনসোলে প্রিন্ট করবে নেক্সট। আগে দেখি শুধু আমরা এটা অ্যাটাচড করতে পারি কিনা এই দুইটা ফাংশন। এখন আমাকে একটু বলেন তো এই দুইটা ফাংশন কোথায় অ্যাটাচড হবে, মানে কোন জায়গাটায় অ্যাটাচড হবে? এইখানে না, ইভেন্ট লিসেনারে এইখানে একটা অ্যাড হবে, এখানে একটা ফাংশন জোড়ানো থাকবে, এখানে একটা ফাংশন জোড়ানো থাকবে, এখানে একটা। এখন বলেন তো এই যে বাটনগুলো, এই বাটনগুলো কি ভাই আপনার এইচটিএমএল এ আছে হার্ড কোডেড ভাবে? নেই ভাইয়া। যদি হার্ড কোডেড ভাবে থাকতো তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ওটাকে ধরতে পারতাম না, কিন্তু আসলে কি এটা আছে আমার এখানে? নাই তো। তার মানে এটা লোড হচ্ছে কোথা থেকে? এই বাটনগুলো লোড হচ্ছে কোথায়? এইখানে না, এইখানে না, এই যে বাটনগুলো দেখেন এই যে প্রিভ নেক্সট এখানে হচ্ছে। এখন এই জায়গাটায় আপনি যদি আমরা নর্মালি অন ক্লিক ইভেন্ট অ্যাড করে দিতে পারি, অন ক্লিক অ্যাড করে এটাকে কল করলে এটা এক্স্যাক্টলি কল করলে আমাদের কাছে, মানে আপনার লজিকটা আনতে হবে, ছোট ছোট করে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। আচ্ছা এখানে আমি আগের দিন ভুল করছিলাম, কোনটা প্রিভ আর নেক্সট, এখানে কল করে দেব কল। আর এই স্টাইলটাই হচ্ছে দেখবেন রিঅ্যাক্টের ধোমা ইউজ করবে, সব এরকম অন ক্লিক দিয়ে দিয়ে অ্যাড করবে। তাহলে আমরা যখন আমাদের এইচটিএমএল গুলোকে মানে আমাদের স্লাইড গুলোকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্টেন্টে লোড করতেছি তখন ওর সাথেই একটা করে ফাংশন কি করে দিছি, অ্যাটাচড করে দিছি। এখন যদি আমি যাই তাহলে কনসোলটাকে যদি ওপেন করি, এই নেক্সটে ক্লিক করলে এখানে কনসোলে কি দেখানোর কথা, নেক্সট। তার মানে এখানে বেসিক্যালি হয় নাই, কিছু একটা গরমিলে ঘটাইছি। প্রিভ নেক্সট অন ক্লিক, ডাইনামিক না ডাইনামিক না, আমি তো মাশাআল্লাহ ভালো জায়গায় লিখছি। এখানে কেন হবে? এটা তো ভাই ক্লাসের ভিতরে যাবে না, ক্লাসের ভিতরে যাবে, ক্লাসের বাইরে যাবে না, ক্লাসের বাইরে অটোমেটিক এটা ক্লাসের বাইরে যাবে। আমি তো ক্লাস হিসেবে ওটা ডিক্লেয়ার হয়ে গেছে। এটা মানে এখানে হচ্ছে ওই যে আমাকে ইয়া করতেছে না, মানে যেহেতু এখানে কোনো সাজেশন পাবো না আমি, যার কারণে ইরোরটা ধরতে পারে না। এবার হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিস এখানে অ্যাটাচড হয়ে গেছে। এবার আশা করি কাজ করার কথা। এবার আবার কি ভুল করলাম? এখানে যারা মনে হয় আমি ডাবল কোটেশন মিস করছে মনে হয়। মনে হয় ডাবল কোটেশন মিস করছে। ইয়েস, ক্লিক, এটা নেক্সট, এটা ক্লিক নেক্সট। এখন এই দুটো বাটনে যদি ক্লিক করে যদি ক্লিকের কাজ করে, আমি কি এই মানটা যদি পরিবর্তন করে ফেলি তাহলে তো কাজ ঝামেলা শেষ। এটা ইনিশিয়ালি লোড করলাম 0 দিয়ে, তাহলে এই যে নেক্সট বাটনে ক্লিক করলে কাউন্টার মান কত করে দেবো? তাহলে এক করে দিতে 1 করে দিতে পারবো, ডাবল প্লাস দিয়ে দিলাম। আর এই প্রিভে যদি দেই তাহলে ভেরিয়েবলের মানটা পরিবর্তন হবে, এক করে মাইনাস হবে, তাহলে 1 করে মাইনাস হবে। যে ওখানে আছে ক্লিক কাউন্ট সিও ইউনিট। এখন আমাকে বলেন তো এটাকে চেঞ্জ করলে চেঞ্জ হবে? আশা করা যাবে। বাকিটা বলেন। কল করা হয় কি কল করা হয় না ফাংশন, ওরা কল করা বলেন? কেন আমরা রিঅ্যাক্টে মুভ করব তার এখানে একটা বাস্তব উদাহরণ। এখানে আপনি কি আপনার ডাটা পরিবর্তন করলেন, এটা হচ্ছে আপনার অরিজিনাল ডাটা, সেটাকে ফাংশন কল দিয়ে পরিবর্তন করছেন নাকি করা নাই? করছি। কিন্তু আপনি কি আপনার ইউআই আপডেট করছেন? রিঅ্যাক্ট আপনাকে ওই জায়গাটা সুবিধা দেয়। মানে আমরা যদি কোনো ডাইনামিক ডাটা পরিবর্তন করি, এক্স্যাক্টলি আমি ডাইনামিক ডাটা পরিবর্তন করতে পারবো, কিন্তু যেটা আমার স্ক্রিনে অলরেডি প্রদর্শন করতেছে ওইটা স্ক্রিনটাকেও পরিবর্তন করতে হবে। তার মানে আপনি যখন বেসিক্যালি যখন এই কাজটা করবেন
সেটা হচ্ছে আপনাকে দুইটা কাজ করতে হবে। এক, আপনি আপনার অরিজিনাল ডাটা পরিবর্তন করতে হবে, প্লাস আপনাকে ডাটা পরিবর্তনের সাথে সাথে ইউজারের স্ক্রিনে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকেও আপনাকে পরিবর্তন করে দিতে হবে। ঠিক আছে, দুইটা কাজ আপনাকে করতে হবে। তার মানে এই যে যে পুরো স্ক্রিনের পরিবর্তন যেটা আছে, এটা কার মাধ্যমে পরিবর্তন হচ্ছে, কোন ফাংশন দিয়ে কল করলে পরিবর্তন হয়ে যাবে? ক্যারোসেল এফএনটা। এটাই তো দেখেন আপনি ইনিশিয়ালি কল করছিলেন, বিদায় ডাটাটা পরিবর্তন হয়েছিল। তার মানে এই জায়গাটায় আপনাকে ফাংশনটা পরিবর্তন করার পর আবার কল করতে কল করতে হবে। কারণ এইটা হচ্ছে আপনার, এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে এরকম না, স্ক্রিন রিফ্রেশ করতেছে। এটা হচ্ছে আপনার ডাটা ডাটা মডিফাই মডিফাই বানান তো লিখছে মনে হয় ভুল। FY ঠিক আছে, ও আই হবে না তাই না? Modify। তার মানে আপনি এখানে বেসিক্যালি ডাটা তো পরিবর্তন করলেনই, প্লাস ডাটা পরিবর্তনের সাথে সাথে আপনাকে কয়টা কাজ করা লাগতেছে দেখেন। এই জায়গাটায় হচ্ছে আমাদের রিয়াক্ট হেল্প করবে। রিয়াক্ট অনলি, যেহেতু আমরা ইন ফিউচারে শিখবো, রিয়াক্ট অনলি বলছে যে ভাইয়া আপনারা যখন কাজ করেন, ডমে যখন কাজ করেন, আপনার অরিজিনাল ডাটাও পরিবর্তন করতে হয়, আবার স্ক্রিনকেও রিফ্রেশ করতে হয়। রিয়াক্ট বলছে যে ভাইয়া তুমি শুধু ডাটা পরিবর্তন করো, স্ক্রিন যে রিফ্রেশ করতে হবে কি হবে না এটা আমি রিয়াক্ট লাইব্রেরি নিজে থেকে করে দেবো। তার মানে আমার মেইন পেইন একটা জায়গায় সে নিয়ে নিছে। অর্থাৎ রিয়াক্টে যখন আমরা কাজ করি অনলি ডাটাকে ফোকাস করে কাজ করলেই হয়, স্ক্রিন অটোমেটিক্যালি রিফ্রেশ হয়, আমাদেরকে স্ক্রিনকে রিফ্রেশ করতে হয় না। কিন্তু যখন আপনি ম্যানুয়ালি করবেন তখন আপনাকে দুটো কাজই করতে হবে। অরিজিনাল যে আপনার লজিক্যাল যে ডাটাটা সেটা তো পরিবর্তন করতেই হবে, প্লাস স্ক্রিনটাকেও ম্যানুয়ালি কি করতে হবে, রিফ্রেশ করে দিতে হবে। এই স্ক্রিন রিফ্রেশ করা মানে আপনার ডম ম্যানিপুলেট করে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এবার দেখেন, আশা করি এবার আমাদের দেখেন অটোমেটিক্যালি ঠিক ডাটা কন্টেন্ট চেঞ্জ। এখন এটা হচ্ছে আনডিফাইন্ড লুপে পড়ে মানে ওই যে ডাটা নাই, এটা গেলাম এটা গেলাম, এরপরে তার ডাটা নাই, এই জন্য রিলোড মারবে। দেখেন, তার মানে এটাকে আমরা কিন্তু ভাইয়া পরিবর্তন করে ফেলছি। এখন এখানে মেইন সমস্যা কি হচ্ছে দেখেন তো, যখন পরের বার ক্লিক করলাম তখন কি কি বলতেছে, ডাটা পাই নাই। কারণ তখন কি আমার কাউন্টের ভ্যালু যদি এখানে কখনো আমার কন্টেন্ট আছে কয়টা, তিনটা না, কন্টেন্ট আছে কয়টা, তিনটা। তিনটা। তার মানে আমার কি কাউন্টের ভ্যালু এখানে কি ইন্ডেক্সের মান 2 এর বেশি হবে, হলে তো আপনার ডাটা আসবে না। তার মানে এইখানে আপনাকে কিছু কন্ডিশন লাগাতে হবে। এখানে কি কন্ডিশন হতে পারে, যেমন এইখানে হচ্ছে প্রিভের ক্ষেত্রে আগে নেক্সট এরটা করি, এই জায়গাটায় এই ডাটা পরিবর্তনের ক্ষেত্রে এইখানে আপনি ইফ লজিক লাগাইলেন, ইফ যদি আপনার কাউন্টের মানটা যদি আমার ক্যারোসেলের ডাটা, এই যে ক্যারোসেল, এটা আসলে নাম দেওয়া ছিল, ক্যারোসেল ডাটা দেওয়া উচিত ছিল, ক্যারোসেলস, এই ক্যারোসেলসের ক্যারোসেলস ডট লেন্থ, এটার থেকে যদি ভাইয়া আমার এক কম হয়, 1 কম হয়, তাহলে যদি এটা ছোট থাকে তাহলে বেসিক্যালি আমি এটাকে কাউন্ট প্লাস প্লাস করব। জি না, ইকুয়াল হলে হবে না, কারণ ওখানে ইন্ডেক্স হলে তো 3 হয়ে যাবে, 3 হয়ে যাবে, আমাদের 3 তো নাই। ঠিক আছে, যদি হয় এটা হবে, এলস যদি না হয়, আচ্ছা যদি হয় এটা হয়ে গেল, এলস যদি কখনো এর থেকে ছোট না হয় আমরা ম্যানুয়ালি ওটাকে ঘোরাইয়ে, মানে যদি আমার ডাটা না থাকে, আচ্ছা সামাদ ভাই ইকো হচ্ছে মনে হয় সাউন্ড থেকে, এখন ঠিক আছে, মানে সাউন্ডে ওটা মাইক্রোফোন থেকে মনে হয় নয়েজ আসছে। যদি কন্টেন্টের ইয়া হয়, মানে আপনার মূল লেন্থ থেকে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি আমরা ঘোরায়, অর্থাৎ লাস্টে 3 নাম্বারটা চলে গেছে আর কোনো কন্টেন্ট নাই, তাহলে একদম প্রথমটা লোড করবো।
তার মানে এখানে হার্ড কোডেড ভাবে আমরা দিয়ে দিতে পারি কাউন্ট, আমরা করে দেবো ম্যানুয়ালি 0, ঠিক আছে। এবং উভয়ের ক্ষেত্রে সে 0 হোক আর যাই হোক, আমাদের উভয়ের ক্ষেত্রে আমাদের স্ক্রিন রিফ্রেশ হবে, ঠিক আছে। ঠিক তেমনি আমরা এটাকে দেখি, এটা হচ্ছে নেক্সট এর ক্ষেত্রে। আমরা যদি এখানে যাই, এই যে এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টার পরে তো আর কোনো ডাটা নাই, তার মানে দেখাবে কোনটা নিয়ম অনুযায়ী, আবার প্রথমটা, ইয়েস প্রথমটা, ঠিক আছে। কারণ ওই লেন্থের থেকে যখন ডাটা হচ্ছে না, তখন আমরা বেসিক্যালি আবার ফার্স্টেরটা এখানে লোড করছি। এখন এই সমস্ত লজিক কিন্তু ভাই আপনার এই একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। এভাবে কাজ করা উচিত না, আবারও বলে দিচ্ছি, যেহেতু বিগিনার হিসেবে এটা, এই যে এটা কি আপনাদের তো এটা শেখানো হয়েছে মনে হয়, এই যে ডাটাটা আপনি রাখছেন, এটা কি গ্লোবাল লেভেলে না? এখন আপনার এই জাভাস্ক্রিপ্ট ফাইলে অন্য মানুষ কি কাজ করবে নাকি, মানে আপনি তো আরো কোড করবেন জাভাস্ক্রিপ্টে, তো এখানে আপনার প্রোগ্রামে আরো কি অনেক আরো জাভাস্ক্রিপ্ট কোড এখানে অ্যাড হবে না? সেখানে যদি ভুলে কোনো কারণে এই ডাটাটা কেউ ভুল ক্রমে কাউন্ট ভেরিয়েবল দিয়ে এটাকে পরিবর্তন করে ফেলে, 0 জায়গায় 1 2 করে, তখন কি আপনার এই ফাংশনালিটির এখানে প্লাস মাইনাসের কোনো দরকার আছে? তার মানে এই ভেরিয়েবলটা এই যে ওপেনলি রাখা, মনে করেন আপনার বাসায় কোন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা খুবই আপনার গুরুত্বপূর্ণ জিনিস, এটা কি আপনি বাসায় আপনার ড্রয়িং এ এইভাবে ফেলে রাখবেন যে কোনো একটা মানুষ আসলেই সেটা অ্যাক্সেস করতে পারে? এখানে কনস্টের কোনো বিষয় না, এটা কি রাখা উচিত নাকি উচিত না? বেসিক্যালি আপনার রিয়েল লাইফ দিয়ে চিন্তা করেন, মনে করেন আপনার একটা এমার্জে, মানে আপনার একটা গুরুত্বপূর্ণ একটা, মনে করেন কি বলবো, বর্তমানে তো সোনার দাম বেশি, মনে করেন একটা সোনার আংটি, সেটা আপনার খুবই মূল্যবান জিনিস, সেটা কি আপনি আপনার বাসার ড্রয়িং এর উপর, মানে মানে যেখানে আপনার ড্রয়িং আছে সেখানে কি টেবিলের উপর রাখবেন? কখনোই তো রাখবেন না। ওইটা কি আপনি লুকায় রাখবেন না? তার মানে ওইটা কি আপনার প্রোটেক্টেড দিতে হবে না? তার মানে এই ভেরিয়েবলটা আসলে এখানে প্রোটেক্টেড না, বাট এটা আপাতত আমি ছেড়ে যাচ্ছি, কারণ এখানে তো আর কোনো কোড লিখতেছে না, বাট এই প্রোটেকশনের বিষয়টাকে আপনাকে প্রোটেক্টেড করতে হবে। এটা যে একদম লুকায় ফেলবো, বাইরে থেকে কেউ যেন এটা অ্যাক্সেস করতে না পারে, ঠিক আছে। ইভেন সে দেখতেও পারবে না, ঠিক আছে, সে কখনো মডিফাই করতে পারবে না। এইখানটায় আপনি একটা জাভাস্ক্রিপ্টের সুন্দর একটা কনসেপ্ট আছে ক্লোজার দিয়ে এটা করতে পারেন, প্রোটেক্টেড করে ফেলতে পারেন, বাট আমি এখন ওই কনসেপ্টে যাচ্ছি না। মেইন ফান্ডারটা হচ্ছে এটা ওপেনেই থাক আমাদের কাজে। এখন আমরা এবার যদি এখানে যাই, এখানে দেখেন একটা ইস্যু পাবেন। আমি সামনে গেলাম, প্রথমে আসলাম, এইখানে গেলেন দেখেন একটা ইরর মারতেছে, কারণ নেগেটিভে চলে যাচ্ছে না। এটা বোঝার জন্য এটা এখানে আপনি একটা কনসোল লক করতে পারেন, console.log count, দেখেন console.log, এখানে কাউন্টে যদি যান, আচ্ছা এটাকে আমাকে উপরে করতে হবে, console.log, রিফ্রেশ করলাম, দেখেন মাইনাসে চলে গেছে। তার মানে মাইনাসে যাওয়াটা ঠেকাইতে হবে কাউন্টার মান অলওয়েজ সর্বোচ্চ কত পর্যন্ত আসতে পারবে? 0 নিচে যাইতে পারবে। আর আবারও এই অ্যারে এলিমেন্টের যে কন্টেন্ট আছে, এই সাপেক্ষে আমাদের 2 এর বেশি হতে পারবে না, কারণ এখানে 2তম ইন্ডেক্স পর্যন্ত আছে, ঠিক আছে। তার মানে এখানে আপনাকে ছোট্ট একটা লজিক লাগাইতে হবে এই জায়গাটায়, সেটাকে আমি এটাকে ফেলে দিলাম, সিম্পল একটা লজিক। সেটা হচ্ছে আপনাকে ইফ, আবারও দিলাম ইফ, এই জায়গাটায় কাউন্ট যদি আপনার 0 হয়ে যায়, যদি কখনো 0 হয়, তখন কাউন্টের মান 0। আচ্ছা, যদি 0 থাকে, যদি নেগেটিভে যায়, মানে 0 থেকে যদি 0 হয়, বেসিক্যালি মান 0 হয়, এখানে আমরা করে দিতে পারি কাউন্ট, ইয়াটা করে দিতে পারি ক্যারোসেন লেন্থের থেকে এক কমানো। yes, carousels, আচ্ছা এটা তো আবার কাউন্ট নিতে হবে, কাউন্টকে পরিবর্তন করতে হবে, কাউন্ট ইজ ইকুয়াল টু carousel ডট লেন্থ, লেন্থ থেকে 1 কমাই দিতে পারি,
এলস এলস যদি না হয় আমরা কাউন্টের মানটাকে এটাকে উপরে নিয়ে যেতে পারি। এখন আশা করি আমাদের প্রবলেমটা সলভ হবার কথা। যদি যাই, ইয়েস, একদম লেন্থ 0 চলে গেছে, কমাইতে কমাইতে আসলাম, এখন এটা ফুললি ফাংশনাল। ঠিক আছে, এখন কথা হচ্ছে গত ক্লাসে আমরা এই পর্যন্ত করছিলাম, কিন্তু আচ্ছা এখানে আরেকটা ফাংশনালিটি, মূল ফাংশনালিটি অ্যাড আছে, কিছু টাইম পর পর এটা চেঞ্জ হবে। ঠিক আছে, কিছু টাইম পর পর অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এখন এই অটোমেটিক্যালি চেঞ্জটা কে করবে, আমি, আপনি নাকি ব্রাউজার করবে, এটা আগে বুঝতে হবে। কার কাছে এই কাজটা জমা দিয়ে যাব যে ভাই কিছু সময় পর পর তুমি চেঞ্জ করো? ব্রাউজার। তখন সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি, যখন ইনিশিয়ালি এটা লোড হবে তখন আমরা ব্রাউজারের কাছে ছোট্ট করে একটা নির্দেশনা দিয়ে আসতে পারি যে ভাইয়া তুমি যদি এই ফাংশনটা কেউ কল করে, যখন এই ফাংশনটা কল হবে তোমার, তখন তুমি এই কল করার সাথে সাথে তুমি কি করবা, এটাতে তুমি পুশ তো করে দিচ্ছ, এই ফাংশনটা একবার কল হলো, এটা তো একবার কল হলো ফার্স্ট টাইম, কই গেল, এই যে কল, ফার্স্ট টাইম একবার কল হলো, কল হওয়ার সাথে সাথে নেক্সটে মনে করেন সাপোজ 5 সেকেন্ড পরে বা 4 সেকেন্ড পরে এটা আবার কল হবে। তার মানে আমার এটা তো কল হলে ব্রাউজারে দেখা গেল। আমি এখানে সেট টাইম আউট, ব্রাউজারকে বলতেছি সেট টাইম আউট মানে হচ্ছে কয় সেকেন্ড পরে আবার এই ফাংশনটা পুনরায় কল হবে। সেট টাইম আউট দিয়ে আমরা একটা মিনিট, সেট টাইম আউট দিয়ে সেট ইন্টারভালটা দিলে ভালো। না, সেট ইন্টারভেল দিলে যাইতো, সেট ইন্টারভেল দিয়েও করা যেত, বাট সেট টাইম আউট দিয়ে আমি একবার রেখে দিই, তা না হলে আমার প্রত্যেকবার ইয়া করা লাগবে না। এফএনটাকে আমি কল করব না, এফএনটাকে কেন কল করব, এফএনকে তো কল করব না, বেসিক্যালি আমি ক্যারোসেল নেক্সট কে করব। ক্যারোসেল নেক্সট কে কল করে দিতে পারি, কারণ ক্যারোসেল নেক্সট করলে আমার অটোমেটিক্যালি এটা ডাইনামিক্যালি এটা চেঞ্জ হবে, এবং এটাকে আমি 4 সেকেন্ড পর পর করলাম, এবং এ প্রত্যেকবার আমাকে একটা আইডি দিবে। ঠিক আছে, মানে এটার একটা, কারণ এটা ক্লিন আপ আমার প্রয়োজন, এটার জন্য আমি এখানে একটা লেট স্লাইডার আইডি রেখে দিলাম। ঠিক আছে, স্লাইডার আইডি ইনিশিয়ালি নাল, যখন নেক্সট এটা শিডিউল হবে বা স্কেজুল হবে তখন আমি স্লাইডার আইডিতে ওইটাকে লোড করে ফেলবো প্রত্যেকবারে। ঠিক আছে, ইভেন যখন আমি এটা করব অটোমেটিক্যালি 4 সেকেন্ড পরে এটাকে অটোমেটিক্যালি আমার কল হবার কথা। আমি একটু খেয়াল করি আমাদের এটা কাজ করে কিনা। 1 2 3 4, ইয়েস। আবার যদি যাই নেক্সট কল হবে, ইয়েস, অটোমেটিক্যালি কিন্তু এটা লুপিং হতেই থাকবে। এখন মেইন ইস্যু হচ্ছে আমি এখানে ক্লিক করে যদি ম্যানুয়ালি পরিবর্তন করি, ওর কাছে একটা কাজ আছে, ওই কাজটাও আবারও করতেছে। আমি তো ম্যানুয়ালি করলাম, ওর কাছে আরেকটা কাজ, সেটা দেখেন এইখানে দেখেন, আপনারা দেখতে পাইছেন কিনা, 4 সেকেন্ড যাওয়ার আগেই কিন্তু ও আবার একটা হিট মারছে। এখানে দেখেন, এই যে আমি তো এটা ম্যানুয়ালি চেঞ্জ করলাম, কিন্তু ব্রাউজারের কাছে তো আমি দিয়ে রাখছিলাম যে ব্রাউজার তুমি কিন্তু এটা পরিবর্তন করো। আমি তো একবার করলামই, আবার ব্রাউজারকেও নির্দেশ দিয়ে রাখছে যে তুমি 4 সেকেন্ড পরে পরিবর্তন করো। তার মানে আমারটা করার পরে ব্রাউজারটাকে আবার করতেছে। তার মানে এখানে কাহিনী হচ্ছে আমার এরকম করতে হবে, যেহেতু আমি এখানে নির্দেশনাটা দিয়ে রাখছি যে ব্রাউজার তুমি এটা 4 সেকেন্ড পরে কল করো, কিন্তু আমি যদি কখনো ম্যানুয়ালি কল করি, ম্যানুয়ালি যদি আমি কল করে দিই কখনো, তাহলে তোমাকে যে নির্দেশটা দেওয়া আছে সেটাকে তুমি ক্লিন আপ করে নাও। তার মানে ক্লিয়ার টাইম আউট দিয়ে সেটা নেক্সটে হোক আর প্রিভে হোক, আমি অলওয়েজ এই আইডিটাকে ক্লিন করে নেব। এটা নেক্সট হোক আর প্রিভ হোক। এখন যদি যাই নেক্সট, এখন ওই প্রবলেমটা হওয়ার কথা না। ইয়েস, স্লাইডার। এখানে মোটামুটি এখন কাজ কমপ্লিট। এখন ছোট্ট একটু অ্যানিমেশনের কাজ, যে পর্যন্ত আমরা গত দিনে করছিলাম, বাট এই অ্যানিমেশনটা অ্যাড করতে যেয়ে আমরা খুব পেইন খাইছিলাম।
এখন অ্যানিমেশনটা অ্যাড করার জন্য আমি ছোট্ট একটা সিএসএস অলরেডি গতদিনে লিখছিলাম, আমি ওটাকে একটা সিএসএস অ্যানিমেশন এখানে অ্যাড করে দিই। এটা হচ্ছে আমার সিএসএস ফাইল, এক্স্যাক্টলি লাস্টে আসলাম, একটা ছোট্ট একটা সিএসএস অ্যাড করছি, এটা হচ্ছে ক্যারোসেল ফেড ইন, সেটা এইভাবে আছে, ঠিক আছে। 0%-এ হালকা একটু, 50%-এ 75, এরপরে 100-এ 1, মানে পুরোটা দেখা যাবে। এখন এই অ্যানিমেশনটাকে আমাকে এখানে শো করতে হবে। এখন যেহেতু অ্যানিমেশনটা শো করব, যেহেতু ডাটাটা শো করতে হবে, আমার এক্স্যাক্টলি যে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে আমার স্টাইলের ভিতরে, স্টাইল কই, এই যে এখানটায় আমার অ্যানিমেশনটা দিলে কাজ করবে। এটা শেষ করছি এখানে, এখানটায় অ্যানিমেশন অ্যানিমেশন হচ্ছে আমার ইয়াটা প্রপার্টির নেম, এখানে ক্লোন দিয়ে ওইটার নাম কি দিছি, ভ্যারিয়েবলটা না ভেরিয়েবল না, মানে এই যে কি ফ্রেমটার নাম, এটাই হচ্ছে ভ্যারিয়েবল। এখানে কই গেল, এখানে বসালাম। এবং এইটার জন্য আমি কিছু ডিলে রাখতে পারি, ডিলে, এবং মনে করেন এটা কত সেকেন্ড বসে হবে, 1s, 1 সেকেন্ড বসে দিলাম। ইজি এস, এটা হচ্ছে ওই অ্যানিমেশনে কিছু মুড আছে, ইজি আউট, ইজি ইন আছে, আউট আছে। এটা যদি করি তাহলে বেসিক্যালি একটা সুন্দর একটা, এখানে আপনি আপনার বেসিক্যালি কি ঘটনা ঘটলো, ইমেজ পায় নাই, আবার মনে হয় কোন জায়গায় দেন আমি ঘটাইছি, এই জায়গাটায় সেমিকোলন হবে, কারণ প্রত্যেকটা সিএসএস এরকে সেপারেটর দিতে হবে। ইয়েস, বেসিক্যালি ফেড, এটাকে অফ করি, হালকা একটু অ্যানিমেশন হয়ে আসতেছে। এখন এই অ্যানিমেশনটা আপনি আপনার মতো করে দিবেন, কেমন অ্যানিমেশন দিতে চাচ্ছেন কিনা, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আপনাদের ক্যারোসেলের যে ইয়াটা। এখন আপনাদের কাছে ছোট্ট একটা টাস্ক থাকবে, এই জায়গায় যে জিনিসপত্রগুলো আছে এটা আমি করে দিচ্ছি না, এই নিচে যে দাগগুলা, এই দাগগুলো আপনি বানাবেন, 1, 2, 3। এখন এই দাগগুলো কয়টা হবে, 3টা। কিভাবে 3টা হবে, কারণ এখানে কন্টেন্ট আছে 3টা। এই যে এই নিচে যে ডট দেন বা যাই দেন, এই ডটগুলো আপনার এই ক্যারোসেলের লেন্থের উপর ডিপেন্ড করে এখানে ছোট্ট করে একটা লুপ করে আপনি এই ডটগুলো এখানে বানাই ফেলবেন, পারবেন দাগগুলো। আচ্ছা, এটা 5 সেকেন্ড এই মানে এগুলো আমরা ওই অ্যারো অবজেক্টের মধ্যে দিয়ে দেবো না? এখানে ঢুকবে, এখানে এই জায়গাটায় আপনাকে ঢোকাইতে হবে ক্যারোসেল অ্যাকশন। এই যে অ্যাকশনটা শেষ হয়েছে এখানে, এটা প্রিভ নেক্সট, এর বাইরে সামহাউ এই নিচে আনতে হবে, ঠিক আছে। এই জায়গাটা আপনাকে আনতে হবে। তার মানে এই কন্টেন্ট গুলো লোড হচ্ছে এখানে, সাপোজ আমি এখানে একটা ছোট একটা ডিপ দিই, ডিপ, এটার ভিতরে লিখলাম, এখানে একটা দাগ দিলাম, সাপোজ এইটা হচ্ছে একটা দাগ, আপনি যদি এখানে 3টা দাগ দেন, 2টা দাগ দিলাম, এই দেখেন 2টা দাগ আসছে। এখন এটাকে যদি আমি স্প্যান করতাম, স্প্যান, তাহলে এটা পাশাপাশি হইতো। এখন এইখানে দেখেন 2টা দাগ আসছে। এখন যদি এটাকে আপনি 3টা করতেন, এখন এইটা কয়টা হবে কি হবে না, এখানে কয়টা এরকম হবে কি হবে না, এটা ডিপেন্ড করবে এই লেন্থের উপরে। কারণ আপনার এই লেন্থ যদি 4টা হয়ে যায়, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হলে এখানে অটোমেটিক্যালি তৈরি হবে, ঠিক আছে। এবং এইখানে আপনার ওই নেক্সট এবং প্রিভের আইটেমগুলোকে এখানে ক্লিকেবল করতে হবে, ফাংশনগুলো কল হবে, এবং যেটা অ্যাক্টিভ থাকবে সেটাকে একটু কালারটা একটু অন্যরকম থাকবে, এই যে দেখেন একটু কালার আছে। এইটুকু হচ্ছে আপনার হোমওয়ার্ক হিসেবে আমি ছেড়ে দিলাম, মাথা কাটায় বাট বানায় ফেলাম, ঠিক আছে ভাইয়া। আর যখন বেশি হবে তখন তো আমরা ডাইনামিক করতে পারবো।